লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের ফড়িংয়ের মা। এটি কিন্তু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। অফিস যাবার জন্য রেডি হচ্ছে অনিশ চ্যাটার্জি। প্রস্তুতি পর্বটা শুরু হয় বাথরুম থেকে। ব্রাশ করার পর শেভ করা, তারপর স্নান। এতগুলো কাজ করতে টাইম তো লাগবেই। অনিশ দেখেছে বাবা 20 মিনিটের মধ্যেই সব কাজ সেরে বাথরুম থেকে বেরিয়ে আসতো, কিন্তু অনিশের এত তাড়াতাড়ি হয় না। কম করে 40 মিনিট তো লাগেই। কিন্তু 25 মিনিট পেরোতেই অনিশের মা কল্পনা চ্যাটার্জি দরজায় টোকা দিলেন। ফড়িং, এই ফড়িং, আর কতক্ষণ লাগাবি তুই? তাড়াতাড়ি বেরো। আবার তুমি ওই বিশ্রী নামটা বলছো মা? সেই কাল থেকে বারণ করছি তোমাকে, ওই নামটা ধরে আর তুমি আমাকে ডাকবে না। কেন রে? তোর ওই স্টাইলিস্ট গার্লফ্রেন্ড নাম শুনে তোকে বাতিল করে দেবে বুঝি? জবা ঘর মুছতে মুছতে মা ছেলের কথা শোনে। মুচকি হাসে জবা। জবার দিকে তাকিয়ে কল্পনা বলেন, এই হতচ্ছাড়ি, যখন যে কাজটা করবি না মন প্রাণ দিয়ে সে কাজটাই করবি। কোথাও যদি এতটুকু ময়লা আমি দেখি, আবার আমি তোকে দিয়ে ঘর মোছাবো বলে দিলাম। জবার নাক ফুলে ওঠে। দিন দিন তোমার সূচিবাই বাড়ছে কাকিমা। কত পরিষ্কার করে মুছি আমি, তবু তোমার হয় না। চম্পা, শিলা, শিখা, ওদের কাজ যদি দেখতে। কল্পনা কোমরে হাত দিয়ে দাঁড়ায়, চোখ পাকিয়ে বলে, এই একদম মুখে মুখে তর্ক করবি না। সব সাপের 5 পা দেখেছে, সেদিনের সব ছেলেপুলে জ্ঞান দিচ্ছে আমাকে। অনিশ মনে মনে বলে, না, এই ভদ্র মহিলার জ্বালায় আর সত্যি পেরে ওঠা যাবে না। একটু যে শাওয়ারের তলায় দাঁড়িয়ে শীতল হবে সে উপায় নেই। শাওয়ার বন্ধ করে মাথা মোছে, তারপর গা হাত পা মুছতে মুছতে বলে, স্টাইলিস্ট হবে না তো কি হবে? আমি কি হাবাগোবা জঙ্গলি কোনো পেতনিকে বিয়ে করব নাকি? বারমুটা পরে অনিশ বেরিয়ে আসে বাথরুম থেকে। অনিশের চুল থেকে 2 ফোঁটা জল টুপ করে ঝরে পড়ে। সেটা চোখে পড়তেই অনিশের কাঁধ থেকে তোয়ালেটা নিয়ে কল্পনা ছেলের হাত চেপে ধরে বলে, এই মাথা নিচু কর, মাথাটা নিচু কর। অনিশ মাথা নিচু করে। কল্পনা ছেলের মাথা তোয়ালে দিয়ে ঘষে ঘষে মুছতে থাকে। হতভাগা ছেলে এখনো ঠিক করে মাথা মুছতে শিখলো না। এখন উনি বিয়ে করে বউ আনবেন, সব দায়িত্ব যে আমাকে নিতে হবে সে আমি বেশ বুঝতে পারছি। এতদিন একটা ছেলেকে নিয়ে নাজেহাল হচ্ছিলাম, এবার আরও একজন যোগ হচ্ছে। অনিশ তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে। মা, এত জোরে জোরে মাথায় তোয়ালে ঘষতে নেই। যা, চুলগুলো সব উঠে গেল আমার। হ্যাঁ, তুই তো সব জানিস, তোর ঠান্ডা লাগার ধাত। ভালো করে মাথা না মুছলে ঠান্ডা লাগবে না। অনিশ কোনো ক্রমে মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে। আহ মা, সেই কোন ছোটবেলায় আমার ঠান্ডা লেগে কাশি হতো, সেই কথা নিয়ে ধরে বসে থাকলে চলবে? আমি এখন বড় হয়ে গেছি মা, চাকরিটা করছি তো। অনিশ ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ায়। চুল আঁচড়ে জামা প্যান্ট পরতে পরতে দেখে ফোনে একটা কল ঢুকেছে। কল রিসিভ করে অনিশ বলে, এই পুপু, এখন ফোন করো না, আমি এখন ভাত খেতে বসবো। ভাত বাড়তে বাড়তে কল্পনা শুনতে পেয়েছেন ছেলে ফোনে কথা বলছে। নিম পাতা ভাজার সাথে আলু মাখতে মাখতে বললেন, সারাক্ষণ কি এত কথা থাকে তোদের? রাতে কথা, ঘুম থেকে উঠে কথা, বাথরুম থেকে বেরোতে না বেরোতে আবার কথা, ব্যাংকে গিয়ে কাজের ফাঁকে কথা। এত কথা যদি এখনই বলে ফেলিস, বিয়ের পর দেখবি আর কথা খুঁজে পাবি না। ব্যাংকে আমরা দুজনেই কাউন্টারে বসে কাজ করি মা, কথা বললে কাজ করতে পারবো? কি যে বলো না মা। টিফিনের সময় ওই যা একটু আধটু। বাই দ্য ওয়ে, আজ টিফিন কি দিচ্ছ মা? লুচি আর ধনেপাতা দিয়ে আলুর দম, আর আমি ঘরে ছানা তৈরি করে কাজু কিশমিশ দিয়ে সন্দেশ বানিয়ে দিয়েছি। ও মাই সুইট মম, লুচি দিচ্ছ আজকে? একটু বেশি করে দিও প্লিজ। আলুর দমও দিও বেশি করে। তোমার সব রান্নাই পুপুর ভীষণ ফেভারিট মা। অনিশ ভাত খেতে বসে হই হই করে ওঠে। উফ মা, নিম আলু মাখা, আবার করলা সেদ্ধ, এত আমি খেতে পারবো না। হ্যাঁ তাই তো, তুমি মিষ্টি খেতে পারবে, তেতো খেতে পারবে না। চুপ করে বসো চোখ বন্ধ করে, আমি খাইয়ে দিচ্ছি। অনিশ চোখ বন্ধ করে বসে। গোল গোল করে কাটা একটা একটা করে করলা সেদ্ধ কল্পনা ছেলের মুখে ঢুকিয়ে দেয়। মা খাইয়ে দিলে অনিশের এই করলা সেদ্ধ খেতেও অমৃত লাগে। মায়ের গায়ে কি সুন্দর মিষ্টি একটা গন্ধ। পুপুর কাছে গেলেও একটা গন্ধ পায় অনিশ, তবে ওটা একদম আলাদা। পুপুর কথা মনে আসতেই মনে পড়ে অনিশের।
গ্লাসে জল খানিকটা খেয়ে নিয়ে বলে, মা, রবিবার পুপু আসবে বলেছে আমাদের বাড়িতে, ব্রেকফাস্ট লাঞ্চ সব এখানেই করবে। বাহ, খুব ভালো কথা। আমি তো এই কথাটাই কাল থেকে তোকে বলবো ভাবছি। পুপুকে একদিন নিয়ে আয় এই বাড়িতে, আমার হবু বৌমার সঙ্গে আলাপ করিয়ে দিবি তো। মাছের কাঁটা বেছে ছেলেকে খাইয়ে দিয়ে কল্পনা কথাটা বলল। মা, তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু আমাকে পুপুর সামনে ফড়িং বলে ডাকবে না। এখনো হাতে 2 দিন টাইম আছে, ভালো করে প্র্যাকটিস করে নাও। অনিশ অফিসে বেরিয়ে যায়। কল্পনার জবা ব্রেকফাস্ট করতে বসে। জবা একটু ভয়ে ভয়ে বলে, একটা কথা বলবো কাকিমা। হ্যাঁ বল। আবার অ্যাডভান্স চাই বুঝি? সব টাকা আগেই নিয়ে নিবি? তাহলে মাস পুরোলে কি নিবি তুই? জবা 1 পিস আলুর দম মুখে পুরে বলে, ওহ কাকিমা, কি হেভি বানিয়েছ গো। কল্পনা বললেন, কি একটা কথা বলবি বলছিলি? জবা ঢোক গিলে বলে, আমি বলছিলাম, তুমি তো দাদাকে একেবারে তোমার সেই কচি ছেলে বানিয়ে রেখেছ। এখনো ভাত মেখে খাইয়ে দাও, কোন জামাটা পরে অফিস বেরোবে সেটাও দাদা তোমাকে জিজ্ঞেস করে। বৌদি এলে এসব নিয়ে তোমার সাথে আবার অশান্তি না করে। হয়তো তোমাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে গেল। বৌদি যদি অভিযোগ করে বসে যে তুমি তোমার ছেলেকে হাতের মুঠোয় রাখার জন্য এভাবে আগলে রাখছ, তখন কি বিচ্ছিরি একটা ব্যাপার হবে বলো তো? ঠিকই বলেছিস, তবে পুপু আসলেই আলাপ হয়ে যাবে। সুতো কতটা ছাড়তে হবে সেটা আমি ওকে দেখলেই বুঝতে পারবো। আর বিয়ের পর আমি কি এখনকার মতো ফড়িংয়ের বিষয়ে মাথা গলাবো নাকি? বলেই জিভ কাটলেন কল্পনা। জবা বলল, আবার কি হলো কাকিমা? দুজনের মতো টিফিন গুছিয়ে দিতে ভুলে গেছো বুঝি? কল্পনা বললেন, আরে না না, তা নয়। ওই যে বাবু আমাকে ফড়িং বলতে মানা করলো না, পুপুর সামনে তো ওকে আবার ফড়িং বলে ডাকা যাবে না। জবা হি হি করে হেসে উঠল। হ্যাঁ সত্যি, কি বিচ্ছিরি নাম, কোত্থেকে পেলে গো এই নামটা? কল্পনা অন্য মনস্ক হয়ে পড়েন। ফড়িং নামটা না বললেও এই মিষ্টি নামটা যার অনুরোধে কল্পনা রেখেছিলেন, তার কথা তো বলতেই হবে পুপুকে। ব্যাংক অফিসার পাপিয়া মিত্রকে। পাপিয়া মিত্র বাড়ির একমাত্র সন্তান। বাবা সুদর্শন মিত্র, মা প্রিয়াঙ্কা মিত্র। তারা দুজনে স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা করেন। অভিজাত পরিবারের মেয়ে পাপিয়া, সে তুলনায় তো তারা চুনোপুটি। কল্পনা শুনেছে পাপিয়া ঠাকুমা সুলোচনা মিত্র একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। সশব্দে মোবাইলটা বেজে উঠতেই কল্পনা কল রিসিভ করলেন। তোরা পৌঁছে গেছিস অনিশ? বলেই বললেন, কি সব ঠিক আছে? অনিশের যেন আনন্দে নাচতে ইচ্ছে করছে। একদম এক্সিলেন্ট। অনিশ ফোন ছাড়তেই আবার একটা কল ঢুকেছে, নম্বরটাও অচেনা। কল রিসিভ করে কল্পনা দ্বিধা জড়ানো গলায় বললেন, হ্যালো, আপনি কে বলছেন? আমি পাপিয়ার ঠাকুমা সুলোচনা মিত্র। অনিশ আমার কথা কিছু বলেছে আপনাকে? কল্পনা তাড়াতাড়ি বললেন, হ্যাঁ মাসিমা, অনিশ আপনাদের সম্পর্কে আমাকে সব কথাই বলেছে। কিন্তু একটা কথা মাসিমা, আপনি আমাকে তুমি বলবেন, আমি তো আপনার মেয়ের মতো। ঠিক আছে মা, কিন্তু যে কথাটা তোমাকে বলবো বলে ফোন করেছি, শুনেছ তো, আমার নাতনি রবিবার তোমার বাড়িতে গিয়ে সারাদিন কাটাবে বলেছে। হ্যাঁ মাসিমা, আমি শুনেছি, কিন্তু আপনারা কবে আসছেন মাসিমা? আপনাদের সাথে অনেক জরুরি কথা ছিল আমার। বেশ তো, বলো না মা। সে অনেক কথা মাসিমা, ফোনে এত কথা বলা যাবে না। কি এমন কথা বলো তো, দেখো দেখি, তোমার নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম কল্পনা চ্যাটার্জি। আমাদের তো এই মা ছেলের ছোট্ট সংসার। প্রথমে আমার শাশুড়ি চলে গেলেন, তারপর অনিশ চাকরি পাবা 6 মাসের মধ্যে ওর বাবাও চলে গেল। পুপু এলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়বে, কাজও বাড়বে। কল্পনা, মেয়েকে তো তার বাপ মা তুলোয় মুড়িয়ে রেখেছে। আমাদের সময় মায়েরা পড়তে বসলে ঘরের কাজ করতে বলতো, এখন দিনকাল বদলেছে মাসিমা, আজকাল প্রায় সব মেয়েই বাইরে কাজ করে। পুপু রোজ গাড়ি চালিয়ে ব্যাংকে যায়। বাব্বা, আমি তো ভাবতেই পারি না একটা মেয়ে গাড়ি চালিয়ে বরকে পৌঁছে দিচ্ছে। এটা কি কম কথা মাসিমা? আসলে যে যুগের যা। আর তাছাড়া মাসিমা, আমি যদি ছেলেকে রোজ ভাত মেখে খাইয়ে দিতে পারি, তাহলে পুপু চাইলে তাকেও খাইয়ে দিতে পারি। আর আমি তো এখন থেকে দুজনের জন্য টিফিন তৈরি করি। ও তাই? দিদিভাই আজকাল সেজন্যই বাড়ি থেকে টিফিন নিয়ে যায় না। আমার ছেলে বলেছে মাসিমা, আপনার নাতনি আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। আপনি ভাববেন না মাসিমা, আমি যেমন ফড়িংয়ের মা
তেমনই পুপু আমার মেয়ে। ফড়িং? ফড়িং আবার কে? ওহো, ফড়িং বুঝি অনিশের ডাক নাম? এই রে, সেই বলে ফেললাম। কল্পনা কাঁদো কাঁদো গলায় বলল, অনিশ আমায় এই ডাক নামটা আপনাদের বলতে বারণ করেছিল। আপনি যেন পুপুকে কিছু বলবেন না মাসিমা। রবিবার দিন অনেক বেলা পর্যন্ত ঘুমায় অনিশ। কল্পনাও ডাকাডাকি করেন না, ভাবেন থাক ঘুমাক, আজ তো আর অফিস যাবার তাড়া নেই। কল্পনা জানেন মাঝরাত অবধি তার ছেলে ফোন নিয়ে ঘাটাঘাটি করে। রাতে কল্পনার বাথরুম যাবার প্রয়োজন হয়, তখন তিনি লক্ষ্য করেছেন ছেলের ঘরে আলো জ্বলছে। বেশি রাত করে ঘুমানো অস্বাস্থ্যকর জেনেও তাকে চুপ থাকতে হয়। বিশেষত এই মোবাইল ব্রেন, চোখ এসবের যে নানা রকম ক্ষতি করে সে কথা তিনি কাগজে পড়ে জেনেছেন। কিন্তু কাহা তকার অত বুড়োধারী ছেলের পিছনে তিনি টিকটিক করেন। ছেলে যদি কোনো কারণে তার প্রতি বিরক্ত হয়ে যায়, তখন তো এই গোটা পৃথিবীটাই তার কাছে ধোয়ার কুণ্ডলি হয়ে যাবে। তিনি শ্বাস নেবেন কি করে? পাপিয়ার সাথে প্রেমের জালে আটকা পড়ার পর থেকে ফোনের প্রতি ছেলের আকর্ষণ আরও বেড়েছে। রাত 12টা-1টা পর্যন্ত দুটোর গুলতানি চলে। এই বয়স কল্পনারও ছিল একদিন। প্রেম করেই বিয়ে করেছিলেন তিনি, তখন মোবাইল ছিল না, কিন্তু থাকলে তিনি আর বরুণ কি এরকমটাই করতেন না? নিজেকে দিয়ে জগৎটাকে বিচার করতে ভালোবাসেন কল্পনা। কল্পনা দেখেছেন এতে করে অনেক জটিল সমস্যারও সহজসাধ্য সমাধান করে ফেলা যায়। 9টা বাজার আগেই আজ ঘুম থেকে উঠে পড়েছে অনিশ। রান্নাঘরে দাঁড়িয়ে শুনতে পেলেন কল্পনা জবা বলছে, আজ সূর্য কোন দিকে উঠেছে গো কাকিমা? দাদা আজ এত সকাল সকাল উঠে পড়েছে। তুই দাদার ঘরে চাদর তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দে। বলেই কল্পনা ভাবলেন আগে অনিশের ঘরটাই বরং গুছিয়ে দিয়ে আসবেন। জলখাবারে কচুর জন্য কল্পনা ময়দা মেখে রেখেছেন। ময়দা মাখার পরে তার উপরে সামান্য তেল দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। ওতে ময়দা মাখা নরম থাকে। হিং ফোড়ন দিয়ে ছোলার ডালের সঙ্গে কড়াইশুঁটি বেটে মিশিয়ে পুর রেডি করে রেখেছেন। মাটনটাও কষানো হয়ে গেছে। অনিশ বলেছিল পুপু কচুরি দিয়ে মাটন কষা খেতে খুব ভালোবাসে। তবে মেয়েটা আসার পর প্রথমে কল্পনা তাকে কফি আর অমলেট দেবেন। ডিম ফেটিয়ে রেখেছেন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সামান্য দুধ দিয়ে। অনিশ তাকে বলেছে পুপু মিষ্টি খেতে পছন্দ করে না, মাছ মাংস আর ডিম খেতেই সে বেশি পছন্দ করে। কাজ অনেকখানি এগিয়ে গেছে দেখে কল্পনা বেশ নিশ্চিন্ত বোধ করলেন। এখন আগে গিয়ে ছেলের ঘরটা গুছিয়ে ফেলতে হবে। রান্নাঘর থেকে বেরোবার আগেই অনিশ এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কত রান্না করছো মা? পুপু কি রাক্ষস নাকি? কল্পনা ছেলের হাত সরাতে উদ্যত হলো। আহ ছাড় ছাড়, এখনো রাজ্যের কাজ পড়ে আছে আমার। তোর ঘরটাকে তো কুকুর কেন্ডুলি করে রেখেছিস। ইস, মোটেই না। যাও গিয়ে দেখে এসো শুধু একবার, তোমার অপদার্থ ছেলেটা কিরকম ধীরে ধীরে করিতকর্মা হয়ে উঠেছে। সব একদম টিপটপ করে রেখেছি, যদি বলো তাহলে বেড কভারটাও পেতে দেব। না থাক, আমাকে উদ্ধার করে দিয়েছো, আর কিছু তোমাকে করতে হবে না। এখন দয়া করে নিজে স্নান করে ফ্রেশ হয়ে নাও। পুপু হয়তো এখনই এসে পড়বে। ওই চারু মার্কেট থেকে হরিদেবপুর আসতে আর কতটুকু সময় লাগবে? অনিশ শেষে বলল, আর ম্যাডামের সাজুগুজু স্নান ওটা করতে তোর 2 ঘন্টা টাইম লাগবে। লাগুক, পাজি ছেলে একটা, এখনো বিয়েটাই হলো না, আর তুই ওর লেগ পুল করা শুরু করে দিলি। এই একটু আগে ওর খাওয়া নিয়ে নজর দিচ্ছিলি। ও মা, আমি তো যা সত্যি তাই বলেছি। তুমি বোধহয় একটু বেশি অ্যারেঞ্জ করে ফেলছো মা। কল্পনা হাসল। কাল নিজে বাজারে গিয়ে সব পছন্দ করে নিয়ে এসেছি, বুঝেছিস? ট্যাংরা, পাবদার, ভেটকি নিয়ে এসেছি। ট্যাংরাটা তেল মশলা দিয়ে কষিয়ে রান্না করব, পাবদা মাছটা একদম কম তেল মশলা দিয়ে ঝোল করব, আর ভেটকি মাছের পাতুরি। সিম্পল মেনু। তবু খেতে যদি না পারে আমি একটা টিফিন বক্সে ভরে দেব। বাড়িতে গিয়ে ধীরে সুস্থে খাবে খন। পাপিয়া মিত্রর গাড়ি ঢুকতেই কল্পনা জানলা দিয়ে দেখে ছেলেকে বললেন, এই শোন, পাপিয়া বেল দিলে আমি দরজা খুলব। অনিশ বলল, ওকে মম, অ্যাজ ইউর উইশ। কল্পনা দরজা খুলে দাঁড়াতেই পুপু অবাক হয়ে গেল। আপনি কি অনিশের মাম্মাম? মানে আমি বলতে চাইছি আমি অ্যাড্রেস ভুল করিনি তো? অনিশ এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আপনি একদম সঠিক ঠিকানায় এসেছেন ম্যাডাম। ইনি আমার মাম্মাম, শ্রীমতী কল্পনা দেবী। ঘরে ঢুকে পাপিয়া কল্পনার পায়ে হাত দিয়ে প্রণাম করল। কল্পনা তাকে বুকে জড়িয়ে ধরলেন। আপনি স্যান্ডেল সোপ ইউজ করেন আন্টি? আমারও ভীষণ ফেভারিট, পাপিয়া বলল। রান্নাঘরে কাজ করতে করতে কল্পনার চুলগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল। বাঁ হাত দিয়ে তিনি কপালের কুচো চুলগুলো সরিয়ে বললেন,
আমাদের পছন্দগুলো তাহলে বেশ মিলে যাচ্ছে, বলো পুপু? পাপিয়া হাসলো। তার সাজানো দাঁতের শাড়ি বের করে বেশ খোলা মনে হাসলো। কল্পনার খুব ভালো লাগলো। তিনি জানেন যেসব মেয়েরা এমন খোলা মনে সুন্দর করে হাসতে পারে তাদের মনটাও খুব সরল হয়। তিনি বললেন, তুমি বসো মা, আমি তোমার জন্য কফি আর অমলেট নিয়ে আসছি। জবা ছাদে গিয়েছিল জামাকাপড় মেলতে। মনটা উসখুস করলেও সব জামাকাপড় টানটান করে না মেলা পর্যন্ত সে ছাদ থেকে নামতে পারছিল না। ছাদ ভালো করে ঝাড় দেবার পর তাকে জামাকাপড় মেলতে হয়, কাকিমার হুকুম। জামাকাপড় ভালো করে চিপে নিংড়ে তারপর ঝেড়ে মেলতে হবে। তার উপর আজ রবিবার বলে জামাকাপড় কাচা হয়েছে অনেক। সব কাজ সেরে ছাদ থেকে তরবরিয়ে নেমে এসে জবা একগাল হেসে দাঁড়ালো। ও মা, বৌদি এসে গেছো? বলেই ঠোঁট ফুলি জবা বলল, আমার কথা দাদা তোমাকে বলেছে বৌদি? পাপিয়া বলল, অফকোর্স বলেছে, তুমি এ বাড়ির একজন ইম্পর্টেন্ট মেম্বার জবা। বলেই ব্যাগের ভেতর থেকে পাপিয়া একটা মিল্ক চকলেট বের করলো। এই দেখো, আমি এটা তোমার জন্য এনেছি। আমার জন্য? আমার জন্য তুমি নিয়ে এসেছো বৌদি? হ্যাঁ গো বৌদি, এটা খেতে আমার খুব ভালো লাগে। দাদা তোমাকে এত কথা বলেছে? কল্পনা রান্নাঘর থেকে চেঁচালেন, এই জবা, পরে গল্প করবি, আগে বৌদিকে এক গ্লাস জল দে। বক বক করতে পেলে মেয়েরার কিছু চাই না। চামচে করে এক টুকরো অমলেট মুখে পুরে পাপিয়া বলল, দারুণ হয়েছে আন্টি, কি সফট। ছোট প্রশংসায় কল্পনার চোখে খুশির ঝিলিমিলি আলো। ডিমের মধ্যে একটু দুধ দিয়ে ফেটালে এই রকম সফট হয়। পাপিয়া কফির কাপে চুমুক দিয়ে বলল, আমার মাম্মামও এই রকম করেই করে। অনিশ পাপিয়ার চুল ধরে টানল, আর কটা দিন ওয়েট করো, তোমাকেও করতে হবে। জবা লেচি পাকিয়ে তাতে ডালের পুর ভরছিল। রান্নাঘর থেকে বলল, না গো বৌদি, দাদা তোমাকে খেপাচ্ছে। তোমাকে এ বাড়িতে এসে কিচ্ছুটি করতে হবে না। কাকিমা বলেছে তুমি এখানে মেয়ের মতো থাকবে। অনিশ চোখ নাচালো। তা বললে তো হবে না, পতিদেবতার সেবা করতে হবে তো। বলেই অনিশের খেয়াল হলো, গম্ভীরভাবে বলল, আচ্ছা পুপু, তুমি মাকে প্রণাম করলে আর আমাকে করলে না? প্রণাম করার সময় উপস্থিত সমস্ত গুরুজনকে প্রণাম করতে হয়। এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে পুপু। এরকম উল্টোপাল্টা কাজ করলে কিন্তু শ্বশুর বাড়িতে তোমার নিন্দে হবে। কচুরি মাংসের প্লেট নিয়ে কল্পনা ঘরে ঢুকে বললেন, কান টেনে ছিঁড়ে হাতে ধরিয়ে দেব তোমার, বাদর ছেলে একটা। তখন থেকে আমি তোকে লক্ষ্য করছি অনিশ, সমানে তুই আমার ছোট্ট মেয়েটার পেছনে পড়ে আছিস। পাপিয়া ঘাড় দুলিয়ে মাথা নেড়ে কিশোরীর মতো হাসল। অনিশের দিকে তর্জনী তুলে হাত নেড়ে বলল, ঠিক হয়েছে, ঠিক ঠিক, আন্টি আমার দলে। অনিশের খুব আনন্দ হচ্ছিল। অনিশ জানে তার মা মোটেই পাপিয়ার ওপর শাশুড়ির মতো খবরদারি করতে পারবে না। তবু মায়ের সাথে যে পাপিয়ার এতটা বন্ধুত্ব হয়ে যাবে সেটাও তার কাছে প্রত্যাশার অতিরিক্ত। অবশ্য অনিশের ঠাকুমা আজ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তাদের এই সম্পর্কটা নিয়ে তুমুল অশান্তি করতেন। কারণ পাপিয়া ব্রাহ্মণের মেয়ে নয়। ঠাকুমা এরকম কত টুকিটাকি নানা বিষয় নিয়ে যে অশান্তি পাকাতেন সে তো অনিশ নিজের চোখেই দেখেছে। এসব করে যে মানুষ কি সুখ পায় অনিশ কিছুতেই বুঝতে পারে না। সবাই যদি তার মায়ের মতো হতো। কচুরি মাংসের প্লেট হাতে কল্পনাকে ঢুকতে দেখে পাপিয়া বলল, আন্টি এখানে আনছো কেন? আমরা ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে খেতাম। কল্পনা বলল, ঠিক আছে, তুমি ডাইনিংয়ে এসে বসো, আমি গরম গরম ভেজে দুটো করে দেব। সব একসাথে ভেজে নিলে ঠান্ডা হয়ে যাবে না। পাপিয়া ডাইনিংয়ে এসে বসতেই তার ফোন বেজে উঠল। পাপিয়া কল রিসিভ করে জিভ কাটল। সরি মা, আমার ভুল হয়ে গেছে, কথাটা একদম বেরিয়ে গিয়েছিল আমার মাথা থেকে। বলেই পাপিয়া তাকালো কল্পনার দিকে। আন্টি, আমার মাম্মাম কথা বলবে তোমার সাথে। কল্পনা বললেন, হ্যাঁ তাই তো, আমিও তো ঠিক এই কথাটাই ভাবছিলাম। তুমি ফোনটা আমাকে দাও। কল্পনা ফোন ধরে বললেন, দিদি আমি অনিশের মা কল্পনা। বলেই বেশ নিশ্চিন্ত বোধ করলেন। দুম করে যে বলে ফেলেননি, ফড়িংয়ের মা, এই ঢের। আমার মেয়েটা আপনার ওখানে গিয়ে খুব জ্বালাতন করছে না? কল্পনা মৃদু হেসে বললেন, ও মা, ও কি কথা দিদি, জ্বালাতন করবে কেন? কি মিষ্টি মেয়ে পুপু। কল্পনা বা হাতে ফোন নিয়ে রান্নাঘরে ঢুকলেন। অনেকগুলো কচুরি জবার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে কড়াইতে ছাড়তে হবে। জবাকে তিনি ভাজতে দেন না। খুন্তি দিয়ে নেড়ে নিজের হাতে টোপ টোপ করে ফুলিয়ে না ভাজলে তার শান্তি হয় না। পাপিয়ার মা ও প্রান্ত থেকে গলার স্বর গম্ভীর করলেন, মিষ্টি না আরও কিছু। বাবার আশকারা পেয়ে পেয়ে সে একটা বিচ্ছু তৈরি হয়েছে। প্রথম থেকেই ওকে কড়া শাসনে রাখবেন, লাই পেলেই কিন্তু মাথায় উঠে বসবে।
কল্পনা তো মাথায় করে রাখতে চান, একটা মেয়ের যে কত শখ ছিল তার। বরুণেরও তাই ইচ্ছে ছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছে ফড়িং এলো তাদের সংসারে। কল্পনা ছেলের জন্য প্লেটে করে খাবার নিয়ে এলেন। তারপর পাপিয়াকে উদ্দেশ্য করে বললেন, তোকে আর দুটো দেবো মা কচুরি? আর মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে তো? কথাটা বলেই তার খেয়াল হলো, দেখ দেখি, তুই বলে ফেললাম। তাই তো বলবে আন্টি, তুমি বললে কেমন পরপর লাগে না? বলেই পাপিয়া মুখ দিয়ে তৃপ্তি সূচক শব্দ করল। মাটনটা ফ্যান্টাস্টিক হয়েছে আন্টি। তাহলে আর এক পিস দি তোকে, কি বলিস? এখন থাক আন্টি, এখন আরও খেলে আর ভাত খেতে পারবো না। কল্পনা ফোনের ওপাশে থাকা পাপিয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, আপনি আর দাদাও তো আসতে পারতেন দিদি। আজ বিকেলে যাব নাকি? কয়েকটা কচুরি আর 2-1 পিস মাংস আমাদের পাতেও পড়বে তো? পাপিয়ার বাবা স্ত্রীর হাত থেকে ফোন নিয়ে কল্পনাকে বললেন। পাপিয়ার মা প্রিয়াঙ্কা ছদ্ম গাম্ভীর্যের স্বরে পাশ থেকে বললেন, কি অসভ্য লোক রে বাবা, এভাবে কেউ কথা বলে মেয়ের হবু শাশুড়ির সাথে? কল্পনা বললেন, কেন বলবেন না, নিশ্চয়ই বলবেন। আমাকে নিজের বোন মনে করেই কথা বলবেন, একেবারে কোনো ফর্মালিটি করার প্রয়োজন নেই। বলেই প্রথমে অন্যমনস্ক, তারপর অস্থির হয়ে উঠলেন কল্পনা। দাদা, আমার অনেক কথা ছিল আপনাদের সাথে, এত কথা ফোনে ঠিক বলতে পারবো না। আর চোখে ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে আড়ালে সরে গেলেন কল্পনা। বললেন, মানসিকভাবে ওরা দুজন দুজনের খুব কাছাকাছি এসে গেছে, কিন্তু এটা বিয়ের ব্যাপার, আপনাদেরও একটা মতামত থাকবে, সেটাই তো স্বাভাবিক। তাছাড়া বিয়ে মানে হলো দুটো পরিবারের বন্ধন, তাই সব কথা আগেভাগে খোলসা করে বলে নেওয়া দরকার। বাবা, আপনি তো এক নিঃশ্বাসে অনেক কিছু বলে গেলেন বোন। বিয়ে মানে অতি অবশ্যই দুটো পরিবারের বন্ধন, কিন্তু তাই বলে আমাকে কি মেয়ের হবু শ্বশুর বাড়ির পুরো পরিবারের ইতিহাস শুনতে হবে নাকি? দেখুন বোন, আমি একটি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। ছেলেকে দেখে আমি তার হাতে আমার মেয়েকে দেব। বংশ গৌরবের ঐতিহ্য নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমার একটি সৎপাত্র হলেই চলবে। কংস রাজার বংশধর আমরা চাই না। বলেই পাপিয়ার বাবা সুদর্শন মিত্র নিজে নিজের রসিকতায় হো হো করে হেসে উঠলেন। প্রিয়াঙ্কা পাশ থেকে বললেন, আহ, এই লোকটাকে নিয়ে আর পারা যায় না। দিদি কি বলছেন সেইটা আগে মন দিয়ে শোনো। সুদর্শন মিত্র বললেন, দেখেছেন বোন, এই হলো সংসার, সারাক্ষণ বউয়ের ভয় তটস্থ হয়ে থাকতে হয়। আপনার সাথে দুটো কথা বলছি, এখনও আমায় শাসন করছে। কল্পনা বললেন, সে তো করবেনই। অনিশের বাবা বলতেন, স্ত্রীর হাতে সংসারের রাশ যদি না থাকে, তাহলে সংসারটা আর সংসার থাকে না, শ্মশান হয়ে যায়। সুদর্শন মিত্র বললেন, কিন্তু বোন, আমার মেয়েকে দেখে কি মনে হচ্ছে অনিশকে কঠিন শাসনে বেঁধে রাখতে পারবে? পুপু একেবারে মোলায়েম স্বভাবের মেয়ে, তবে বিয়ের আগে ওরকম মোলায়েম বেশিরভাগ মেয়েই থাকে। সংসারে দায়িত্ব কাঁধে এসে পড়লে অভিভাবক হয়ে উঠতে খুব বেশি সময় মেয়েদের লাগে না। প্রিয়াঙ্কা মিত্র স্বামীর হাত থেকে ফোন নিয়ে বললেন, আপনি খুব সুন্দর কথা বলেন দিদি, এখনই একবার আপনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। ভিডিও কল করব? কল্পনা বললেন, হ্যাঁ করুন, তবে এখন আর বেশি কথা বলবো না, এখনও মাছগুলো রান্না করা বাকি আছে। ভিডিও কল করে পাপিয়ার মা বাবা দুজনে বিস্মিত হয়ে গেলেন। আপনাকে তো একদম টুকটুকে ফর্সা মনে হচ্ছে, বলে না দিলে তো কেউ বুঝতেই পারবে না যে অনিশা আপনার ছেলে। কল্পনা একটু আহত হলো। হ্যাঁ দাদা, ছেলে আমার কালো কলো। সুদর্শন মিত্র বললেন, আহা, আপনি রাগ করলেন নাকি? আমার মেয়ের তো ওই রকম ছেলেই পছন্দ, টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। প্রিয়াঙ্কা মিত্র বললেন, ওর কথা ছাড়ুন তো, কি সুন্দর চেহারা অনিশের। অনেক সাধনা করে ওই রকম চেহারা বানাতে হয়, খুব ব্যায়াম করে নিশ্চয়ই। কল্পনা ক্লান্ত চোখে তাকিয়ে হাসল। সকাল থেকে আজ তার অনেক পরিশ্রম হয়েছে। সাধনা, হ্যাঁ তা তো বটেই। এই ছেলেকে মানুষ করতে তাকেই বা কম ঝক্কি পোহাতে হয়েছে। আজ সন্ধ্যাতেই আমরা তাহলে আপনার ওখানে যাচ্ছি, মেয়েকেও তাহলে সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকতে বলবেন, আমরা একসাথে ফিরব। বলে পাপিয়ার মা ফোন ডিসকানেক্ট করলেন। কল্পনা ডাইনিং টেবিলে এসে দেখলেন পাপিয়া তখনও মাংসের একটা হাড় নিয়ে এক মনে থালায় ঠুকঠুক করে ঠুকছে। তাকে দেখে অনিশ হৈ হৈ করে উঠল। দেখো মা, পুপুর অবস্থা দেখো, তুমি তো এই হাড়টা আমাকে দিয়েছিলে, আর ও আমার বাটি থেকে এটা তুলে নিল। কল্পনা হাসল। বেশ করেছে, পুপু হয়তো মাংসের হাড়ের ভেতরে জিনিসটা খেতে ভালোবাসে, তাই নিয়েছে। 2 দিন পরে তোরা বিয়ে করবি ঠিকই, কিন্তু সব কিছুর আগে ও তো তোর বন্ধু, তাই না? বন্ধুর সাথে এইরকম খুনসুটি করতেই তো ভালো লাগে। পাপিয়া লঘু স্বরে বলল, তোমার ছেলে তো সারাক্ষণ আমার লেগ পুল করতেই থাকে আন্টি, বিয়ের পর খুব জ্বালাবে মনে হচ্ছে।
কি খারাপটা আমি বলেছি? এখন না হয় বাড়িতে কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু বাবার পিসিমণি যখন তার নাতনি রঞ্জাকে নিয়ে আসবেন, তখন কিন্তু ওদের সামনে খুব এটিকেট দেখাতে হবে, নইলে রঞ্জা বলবে বৌদির কোনো স্ট্যাটাস নেই। পাপিয়া বলল, আরে বাবা ঠিক আছে, ওদের সামনে আমি খাবই না, একদম পাখির মতো আহার করব। জবা বলল, আমি তাহলে এখন যাই কাকিমা, বিকেলে আসবোক্ষণ। ও হ্যাঁ, মাছে নুন হলুদ মাখিয়ে সব মশলা বেটে রেখেছি, বুঝেছো? পাপিয়া খাওয়া শেষ করে সাবান দিয়ে হাত ধুচ্ছিল, বলল, সে কি জবা, তুমি চলে যাবে? মাছ ভাজতে গিয়ে আন্টির হাত পুড়ে যাবে না? জবা বলল, কিচ্ছু হবে না, কাকিমা তো আমার চেয়েও এক্সপার্ট, তুমি দেখে শিখে নাও। পাপিয়া চোখ বড় করলো, আমি আমি পারবো? কল্পনা বলল, কেন পারবি না? ওরে বাবা, আমার খুব ভয় করে গো আন্টি। কোনো ভয় নেই, এই দেখ, মাছে নুন হলুদ লাগানোর আগে একটা টিস্যু পেপার নয়তো কাপড় দিয়ে জলটা মুছে নিবি, তারপর কড়াইতে তেল গরম হলে নুন দিয়ে দিবি, তাহলে মাছ আর কড়াইতে লেগে যাবে না। তবে আঁশ ছাড়া মাছ তো একটু তেল ছিটকায়, সেজন্য একটু ঢাকা দিয়ে ভাজলেই হবে। ও তাই? কত টিপস দিলে গো আন্টি। এটা অনেক কঠিন রান্না, আমি তোকে প্রথমে ডাল চিকেন এসব সহজে কিছু রান্না শিখিয়ে দেব। অনিশকেও তো শিখিয়েছি, সব কিছু শিখে রাখা ভালো, বুঝেছিস? তাহলে মানুষ কোনোদিন কোনো বিপদে পড়ে না। শিখলেই যে রোজ তোকেই রান্না করতে হবে তা তো আর নয়। পাপিয়া অনিশের দিকে অবাক হয়ে তাকালো। রিয়েলি অনিশ, তুমি রান্না করতে জানো? আগে বলনি তো। অনিশ মিটিমিটি হাসলো। এই টুকটাক কিছু কিছু জানি। রান্নাবান্না সেরে কল্পনা গা ধুয়ে নিল, মিউজিক চালিয়েছে ফড়িং, মনে হয় দুজন মিলে নাচছে। আর যদি ফড়িংয়ের ঠাকুমা বেঁচে থাকতেন, তাহলে একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিতেন। কথাটা ভেবেই কল্পনার হাসি পেল। ডাইনিং টেবিলে সব সাজানোই ছিল। কল্পনা হাঁক দিলেন, কিরে তোরা খাবি না? 2টো বেজে গেছে তো। পাপিয়ার থালায় 2 হাতা ভাত দিতেই সে লাফিয়ে উঠল, ব্যাস ব্যাস আন্টি, আর না, বেশি খেলে ঘুম পেয়ে যাবে। সস্নেহে পাপিয়ার পিঠে হাত রাখলেন কল্পনা। ভালো তো, খাওয়া দাওয়ার পর একটু গড়িয়ে নিবি। না আন্টি, ঘন্টাখানেক একটু রেস্ট নেব। মানে তোমার কালেকশানে কি কি বই আছে দেখব। তোমার রুমে তো অনেক বই আছে দেখছিলাম, আমাকে দেবে? নিয়ে যাব। অবশ্যই, তোর যতগুলো খুশি নিয়ে যাস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো ঐতিহাসিক উপন্যাস আছে দেখছিলাম, তুঙ্গভদ্রার তীরে, চুয়াচন্দন বলতেই মনে পড়ল পাপিয়ার। আন্টি, আমি তোমার জন্য পারফিউম নিয়ে এসেছিলাম, ল্যাভেন্ডার। অনিশ বলছিল ওই গন্ধটা তোমার ভীষণ ফেভারিট। বলেই খাবার ছেড়ে ওঠার উপক্রম করল পাপিয়া। কল্পনা ধমকে উঠলেন, এই বস, আগে খেয়ে নে, খাবার ছেড়ে উঠতে নেই। পাপিয়া আদুরে গলায় বলল, আমি আবার ভুলে যাব আন্টি। হেসে ফেলেছেন কল্পনা। আমি মনে করিয়ে দেব, এখন আগে ভেটকির পাতুরিটা দিই। পাপিয়া বলল, তাই দাও। এত আইটেম করেছো তুমি যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। কেন রে? এই তো 3 রকম মাছ করেছি, তুই বরং এখন ট্যাংরার ভেটকির পাতুরিটা খা, পাবদা মাছটা বাড়ি নিয়ে যাস, তোর মা আর বাবার জন্য দিয়ে দেব। তোর ঠাকুমা কি মাছ খান? খায়, তবে রুই ছাড়া আর কিছু খায় না। মা আর পাপাই জোর করে ঠাকুমাকে মাছ খেতে বলেছে। কেন আন্টি, তুমি কি ননভেজ আইটেম খাও না? শরীরে কিন্তু প্রোটিনের খুব দরকার। আমার পাপা বলে, কারো প্রতি সম্মান দেখানোর জন্য নিজের শরীরকে অসুস্থ করে ফেলার কোনো মানে হয় না। আমিও খাই রে মা, এই মানে এখন তো দাঁত তুলে ফোকলা হবার সময় চলে এলো, তাই মাংস খাওয়াটা ছেড়ে দিয়েছি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন কল্পনা। আর একটু হলেই বলতে যাচ্ছিলেন, ফড়িংয়ের বায়নায় তিনি মাছ খাওয়া বন্ধ করবেন ভেবেও পারেননি। ফোকলা বলে বিষয়টা ম্যানেজ দিলেন। পাপিয়া না বুঝলেও ফড়িং ব্যাপারটা খেয়াল করেছে। খর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। কল্পনা চোখের ইশারায় বা হাত ঈষৎ তুলে ছেলেকে অভয় দিলেন। পাপিয়া ট্যাংরা মাছ একটু মুখে দিয়ে বলল, খুব ভালো হয়েছে আন্টি, একদম রেস্টুরেন্টের মতো। কল্পনা বলল, বিকেলে বাবা মার সঙ্গে আবার একটু কচুরি আর মাংস খাবি তো? পাপিয়া খিলখিল করে হেসে উঠল। পাপা তোমার সাথে মজা করেছে আন্টি। পাপার মাম্মাম শুধু বিস্কিট আর চা খাবে, কারণ ওদের দুজনেরই হাই কোলেস্টেরল। ওসব অয়েলি ফুড ওরা খায় না। কল্পনা চোখ বড় করে শাসনের ভঙ্গিতে বললেন, কিন্তু তুই এত অল্প খাচ্ছিস কেন? মেপে খাচ্ছি, কারণ খেয়েটে একটু রেস্ট নেবার পর আবার মিউজিক চালাবো। আবার এই তো এতক্ষণ মিউজিক চালিয়ে নাচ টাচ করলি। পাপিয়ার গলায় হতাশার সুর। তোমার ডিস্টার্ব হবে তাই না আন্টি? খাওয়ার পর তোমার বোধহয় ঘুমানোর অভ্যেস আছে। ওকে আন্টি, আমরা যদি সাউন্ড কমিয়ে শুনি? থাক, আর অত ভালো মানুষকে দেখাতে হবে না। তোর যত জোরে ইচ্ছে হয় মিউজিক চালিয়ে লাফালাফি করিস, আমি আজ নিচে থাকবো। অনিশ বলল, কি বলছো মা, একতলায় থাকবে তুমি? হ্যাঁ, শান্তিতে থাকবো, কতদিন থাকি না একতলায়। জবা কেমন ঘরটা পরিষ্কার করে রেখেছে সেটাও তো দেখতে হবে। একতলাটা খুলে তক্তপোষের ওপর বসলেন কল্পনা।
এটা তার বাবার কেনা। এই ছোট দুকামরার একতলায় যত আসবাব আছে সব তার বাবার কেনা। পুরনো, সস্তা, পালিশ টালিশ কিছু নেই, সস্তার রং করা। আলমারির রঙগুলো জায়গায় জায়গায় খসে পড়েছে, জং ধরেছে। জানালাগুলো খুলে দিলেন কল্পনা। আজ আকাশ মেঘলা, জানলাগুলো ছোট বলে ঘরে আলোর তেমন প্রবেশাধিকার নেই। বড্ড ঝাপসা হয়ে যাচ্ছে সব। আলোর অভাব নাকি দৃষ্টিটাই ক্রমশ কমজোরি হয়ে যাচ্ছে কে জানে। এই ঘরে মা আর বাবার ফটোও তো টাঙানো ছিল। পেরেক থেকে ফটো তুলতেই ফ্রেমের শুকনো মালাটা খসে পড়ল। বছরে মাত্র 2 দিন তিনি ঢোকেন এই ঘরে, মা আর বাবার মৃত্যুবার্ষিকীর দিন। মাত্র 2 দিনের ব্যবধানে তারা দুজনেই চলে গিয়েছিলেন। কল্পনা দেখলেন ফটোর ওপরে একপাশে সামান্য ময়লা। তার মানে জবা যথেষ্ট সিনসিয়ারলি ঘরদোর, ফার্নিচার এসব পরিষ্কার করে না, দায়সারাভাবে করে। কিন্তু তিনি নিজে কি করেন? কল্পনা নিজের সপক্ষে যুক্তি সাজালেন। তার ছেলে আছে, সংসারের সব দিক খেয়াল রাখতে হয়, তাছাড়া তার বয়স হয়েছে। কিন্তু তাই কি? শুধু এগুলো কি একমাত্র কারণ, নাকি যারা মরে যায় তারা এভাবেই ক্রমশ অবহেলিত হতে থাকে? 50 পেরোনো কল্পনা শৈশবের রাস্তায় পথ হারিয়ে ফেলেন। 52 বছরে পৌঁছে 5 বছরের দিনগুলো যেন কুয়াশাচ্ছন্ন, মন খারাপের তারে বাঁধা। চোখের তারায় ভোরে শিশির পড়ার শব্দ পেল কল্পনা। মা ডাকতেন, কলি, ও কলি, আমার কলিমা কোথায়? টুকি। কল্পনা প্রাণপণে নিজেকে লুকিয়ে রাখতেন। দূরে কোথায় কোকিলের ডাক শুনতে পেলেন কল্পনা। কল্পনার মনে হলো মা আসেনি তো। তীর তীরে একটা ভয় মিশ্রিত সুখ তার শিরদাঁড়া বেয়ে নামতে থাকে, ঠিক যেমন আজ সকালে পাপিয়াকে দেখে হয়েছিল। বাবা চাকরি করতেন কলকাতায়, একাই মেস ভাড়া করে থাকতেন, আর কল্পনাকে নিয়ে তার মা থাকতেন ভাগলপুরে। সেখানে ঠাকুমা, কাকু কাকিমা আর কাকুর ছেলে রিন্টুকে নিয়ে তাদের যৌথ পরিবার। বাবা আসতেন মাসে মাত্র একবার। তখন বাবাকে দেখলেই লুকিয়ে পড়ত কল্পনা। কল্পনাকে দেখতে তার মায়ের মতো, ছিপছিপে গড়ন, ফর্সা রং, টিকলো নাক, ডাগর চোখ। কল্পনার মামার বাড়ির সবাইকে এমনটাই দেখতে ছিল। কিন্তু কল্পনার বাবা গাট্টা গোট্টা আর তেমনই কালো ছিলেন। বাবার বাড়ির সবার রং শ্যামলা ধাঁচের হলেও বাবার মতো অতটা কালো কেউ ছিল না। হঠাৎ বাবাকে দেখে কল্পনার খুব ভয় করত। তখন মা তাকে ডাকতেন, কলি, কলিমা, বাবা তোমাকে পড়াবেন, তোমার বই খাতা সব নিয়ে এসে বাবার কাছে পড়তে বসো। পড়তে হবে শুনে কল্পনার আরও ভয় করছিল। তারপর বাবা যখন অঙ্কের খাতা খুলতে বলতেন তখন তো একেবারে চোখে জল এসে গিয়েছিল। বাবা তাকে কোলে নিয়ে বলেছিল, কি হয়েছে খুকু? অঙ্ক যদি শিখে ফেলতে পারো মা, তারপর দেখবে এর পরতে পরতে মজা, অচেনার আনন্দ। কল্পনা বলতো, তুমি আমাকে খুকু বলো কেন? আমার ডাকনাম কলি, আর ভালো নাম কল্পনা। বাবা তার গালে চুমু খেয়ে বলেছিল, কিন্তু আমি তোকে খুকু বলেই ডাকবো, তুই হলি আমার ছোট্ট খুকু। কল্পনার চোখে তখন একরাশ অভিমান। ইস, আমি কত বড় হয়ে গেছি, তুমি কিচ্ছু জানো না। জানো, আমি যখন আমার খেলনা, বই ছড়িয়ে ছিটিয়ে রাখি, মা কি বলে? কি বলে? কল্পনা মায়ের মতো গলাটা গম্ভীর করার চেষ্টা করে বলেছিল, মা বলে, এত বড় হয়ে গেলে কলি, আর এখনও নিজের জিনিস ঠিকঠাক গুছিয়ে রাখতেও শিখলে না। বাবা বলেছিলেন, বাবার কাছে মেয়েরা কখনো বড় হয় না। কল্পনা খুব চিন্তিত হয়ে পেন্সিলের পেছনটা মুখে ঢোকাতে যেতেই বাবা তার হাত টেনে সরিয়ে দিয়েছিলেন। ছি খুকু, এটা কি মুখে দেবার জিনিস? তুমি সত্যিই বড় হওনি। বাবা মা চলে যাবার পর কল্পনা দেখেছিল কেমন যেন এক নিমেষে সে বড় হয়ে গিয়েছিল। বরুণ তাকে ভালোবাসত, শাসন করত, সোহাগ করত। কিন্তু বাবা যেভাবে তার ছেলে মানুষীকে প্রশ্রয় দিতেন, অতটা কি আর কেউ পারে? কল্পনা তখন 5 পূর্ণ হয়ে 6 পড়েছে। ঠাকুমা বললেন, তোর শরীরটা কেমন যেন রুগ্ন ঠেকছে রে কমল, তুই বরং এবার তোর বউ আর মেয়েকে কলকাতায় নিয়ে যাবার ব্যবস্থা কর। কথাটা কানে আসতেই খুব রাগ হয়েছিল কল্পনার। দিব্যি গোলগাল চেহারার একটা মানুষ, আর তাকে কিনা ঠাকুমা রোগা বলে দিলেন। কল্পনা মাকে কথাটা বলতে তিনি বলেছিলেন, ছি কল্পনা, উনি তোমার বাবা হন, তাকে কি এভাবে বলতে আছে? কল্পনা বলেছিল, কিন্তু মা, বাবার সাথে কলকাতায় চলে গেলে রিন্টুর জন্য আমার মন কেমন করবে না? কাকার ছেলে রিন্টুর তখন 2 বছর বয়স। তাকেও কাকিমার মতোই দেখতে হয়েছিল। কাকিমাও বেশ রূপসী ছিলেন। রিন্টুকে দেখে কল্পনার পুতুল বলে মনে হতো। কল্পনার মা অবশ্য বলতেন, সব শিশুই হলো সুন্দর, কারণ শিশুদের মনটা হলো নরম তুলোর মতো, ঠিক তাদের শরীরটার মতো।
২৬ বছর বয়সে নরম তুলতুলে ফড়িংকে প্রথমবার কোলে নিয়ে মায়ের কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি তা কল্পনা অন্তর দিয়ে উপলব্ধি করেছিল। ৫.৫ বছর বয়সে ট্রেনে চড়ে ভাগলপুর থেকে কলকাতায় এসেছিল কল্পনা। সেই প্রথম সে ট্রেনে উঠে এতদূর রাস্তা এসেছিল, কারণ তার মামার বাড়িও সেই ভাগলপুরেই ছিল। এরপর ট্রেনে অনেকবার উঠেছে কল্পনা, আর যতবার ট্রেনে উঠে জানলা দিয়ে কল্পনা বাইরে তাকিয়েছে, দেখেছে কি দ্রুত জানালার বাইরে দুপাশের দৃশ্যগুলো কেটে কেটে যাচ্ছে। ঠিক যেমন এই মুহূর্তে কল্পনার মনের আঙিনায় তার জীবনের ঘটনাগুলো পরপর আসছে আর সরে সরে যাচ্ছে, তবে এখন তার মনের গতিটা অনেকটা যেন টয় ট্রেনের মতো, ভীষণ মন্থর। হাওড়া স্টেশনে নামার পর একটা ট্যাক্সি নিয়ে বাবা তাদের নিয়ে যখন হরিদেবপুর এলো, আকাশে তখন শেষ বিকেলের আলো। পিঠে ব্যাগ নিয়ে বরুণ আর তার বোন বলাকা চ্যাটার্জি তখন সবে স্কুল থেকে ফিরেছে। পান চিবোতে চিবোতে এসে দাঁড়িয়েছিলেন বরুণের মা, তার পেছন পেছন ৭ বছরের বলাকা আর ১০ বছরের বরুণ। বরুণের মা কল্পনার মাকে বলল, আসুন ভাই, এই একটি মেয়ে তো আপনার, কি নাম রেখেছেন মেয়ের? কল্পনার মায়ের মাথায় ঘোমটা টানা, বললেন, হ্যাঁ, ওই একটি মেয়ে আমার, ওর নাম কলি। বরুণের মা বলল, বেশ বেশ, আমি আপনাকে কলির মা বলেই ডাকবো। তা গলার স্বর যে খুব নিচু দেখছি, তা সে এক পক্ষে ভালো, ঝগড়াঝাটি হবার তেমন কোনো সম্ভাবনা নেই। চারদিকে যা সব কেলোর কীর্তি দেখি, বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে খেয়েই লেগেই থাকে। আমি বাপু একটু শান্তিপ্রিয় মানুষ, উনিও কাউকে কোনো কটু কথা বলতে পারেন না। মাসের ৩ তারিখের মধ্যে ঘর ভাড়াটা ওনার হাতে দিয়ে দেবেন, আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ওই যে কুয়ো দেখছেন, ওখান থেকে বালতি করে জল তুলে সব কাজকর্ম করবেন, বাসন ধোয়া, কাপড় কাচা। কিন্তু কুয়োতলায় এতটুকু নোংরা যদি পড়ে থাকতে দেখেছি, আমি কিন্তু মোটেই বরদাস্ত করব না। ঝাঁটা ওখানেই রাখা আছে, কাজ মিটে যাবার পর জায়গাটা পরিষ্কার করে ফেলবেন। এখন হাত মুখ সব ধুয়ে কাপড় চোপড় ছেড়ে ওপরে আসুন, আমি ঘরে গিয়ে চা বসাচ্ছি। কল্পনার বাবা কমল চক্রবর্তী এই তক্তপোষ আর আলমারি দিয়ে ঘর আগেভাগেই সাজিয়ে রেখেছিল। এরপর কল্পনার বাবা আর তেমন কিছু করতে পারেননি। যদিও কোনো ব্যাপারে কল্পনার সাথে তিনি কোনো কার্পণ্য করেননি, কল্পনাকে বিয়ে পাশ করিয়েছেন। বলাকার সাথে তার গানের মাস্টারমশাইয়ের কাছে কল্পনার গান শেখার ব্যবস্থাও করেছিলেন। বরাবর ভাগলপুরের বাড়িতে ঠাকুমাকে টাকাও পাঠিয়েছেন বাবা। শেষ বয়সে ঠাকুমার কঠিন অসুখের সময় বাবা অনেক টাকা খরচ করেছিলেন, তার উপর সামান্য চাকরি, যত্র আয় তত্র ব্যয়। সেদিন সন্ধ্যায় বাবা আর মা দোতলায় যাবার আগেই বলাকার বরুণ এসে কল্পনাকে ডেকে নিয়ে গিয়েছিল। সেদিন প্রথম চাউমিন খেয়েছিল কল্পনা। জিনিসটা দেখে অবশ্য কল্পনার একটুও ভালো লাগেনি। বলেছিল, দিদি ভাই, গলায় আটকে যাবে না? ওর কথা শুনে তো 2 ভাই বোন হেসে একেবারে কুটোপাটি। বলাকা বলল, খেয়ে দেখো তো একবার, মুখে মিলিয়ে যাবে একদম। বলেই চামচে করে একটু চাউমিন তুলে বলাকা কল্পনার মুখে ঢুকিয়ে দিয়েছিল। ওদের দুজনকে দেখার পর কল্পনা কিছুটা হলেও রিন্টুর দুঃখ ভুলতে পেরেছিল। মাসখানেক পর তো কল্পনা একদম ভুলেই গিয়েছিল রিন্টুকে। 1 মাস পর ভাগলপুরের বাড়িতে গিয়ে কেবলই মনে পড়ছিল বলাকাদি আর বরুণদার কথা। মন কেমন করছিল খুব। বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে বিয়ে ঠিক হয়েছিল বলাকার। পাত্র সরকারি চাকরি করে, ভুবনেশ্বরে পোস্টিং। বিয়ে করে সেখানেই সংসার পাতবে সে। কল্পনা তখনও উচ্চ মাধ্যমিক পাশ করেনি। বলাকার গলা জড়িয়ে ধরে কল্পনা বলেছিল, মেয়েদের জীবনটা কি অদ্ভুত বলো বলাকাদি, বড় হলে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। বলাকা কল্পনার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, তোর সামনে কিন্তু একটা অপশান আছে, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এক পাড়াতেই হতে পারে, একেবারে এক বাড়িতে, শুধু কয়েকটা সিঁড়ি। কল্পনার ভীষণ লজ্জা করছিল। হ্যাঁ, তুমি তো সব জানো। বলাকা কল্পনার গাল টিপে দিয়েছিল। লজ্জায় যে লাল হয়ে উঠেছিস, আমার ওই ক্যাবলাকান্ত দাদাকে তাহলে তোর বেশ পছন্দ বল? কল্পনা মুখ ভার করেছিল। একজনের পছন্দে বিয়ে হয় বুঝি? বলাকা আত্মবিশ্বাসের সঙ্গে বুকে বুড়ো আঙুল ঠেকিয়ে বলেছিল, চিন্তা করো না বৎস, আমি তো আছি। বলাকাদি বিয়ে হয়ে চলে যাবার সময় খুব কেঁদেছিল কল্পনা। প্রথমে বলাকার গলা জড়িয়ে ধরে, তারপর সবার থেকে অনেকটা দূরে একলা দাঁড়িয়ে চুপি চুপি। বরুণ এসে ধমক দিয়েছিল, এত কান্নার কি আছে, বোন আমার, আর উনি তার দুঃখে কেঁদে একেবারে ভাসিয়ে দিচ্ছেন। আমার খুব কষ্ট হচ্ছে, ও তুমি বুঝবে না। বরুণ বলেছিল, বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে বোনকে কি বলেছ তুমি? কল্পনা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই বরুণ তার হাত চেপে ধরেছিল। আমার ঘরে এসো, কথা আছে। কল্পনা ভ্রু তুলে জিজ্ঞাসা করেছিল, কি কথা? বরুণ বলল, আমি কোনোদিন বিয়ে করব না। কল্পনার বুকে তখন অভিমান জমা হয়েছিল। বিয়ে করবে না বলছো কেন? বলো যে আমাকে পছন্দ নয়, আমাকে বিয়ে করতে চাও না। তোমার আসলে তুলিকাদিকে পছন্দ।
ও আচ্ছা, কি করে বুঝলে? দেখলাম তো সেদিন রাস্তায় তুলিকাদির সাথে তুমি খুব হেসে হেসে কথা বলছিলে। কই, আমার সঙ্গে তো কখনো এরকম করে কথা বলো না। বরুণ বলল, তুমি একটা পাগলি। কিছুদিন পর একটি হাই স্কুলে শিক্ষকের চাকরি পেল বরুণ। কল্পনা তখন হিস্ট্রিতে অনার্স নিয়ে বিয়ে পড়ছে। 6 মাসের অন্তঃসত্ত্বা বলাকা বাপের বাড়ি এলো বাচ্চা হবে বলে। এসে কল্পনাকে ঘরে ডেকে বলল, দাদার সাথে তোর বিয়ে ঠিক না করে আমি এখান থেকে যাচ্ছি না। ঘরের পাশ দিয়ে যাবার সময় থমকে দাঁড়ালো বরুণ। বলল, কেন মিথ্যে আশ্বাস দিচ্ছিস ওকে? কল্পনা বলল, তোমার দাদার আমাকে পছন্দ নয় গো। বরুণ বলল, না না, সেরকম কিছু নয়। আমার অন্য একটা সমস্যা আছে, আমি তাই ঠিক করেছি বিয়ে করব না। বলাকা চোখ পাকালো। মাকে বলবো নাকি কথাটা? বরুণ মুখ নিচু করল। তার পাশেই বসে আছে বলাকা আর কল্পনা। পাশে বসে থাকা মানুষগুলোর দিকে তাকাতেও যে কতটা কষ্ট হয় তা এই প্রথম অনুভব করল বরুণ। মুখ নিচু করে বলল, আমার কথা তোরা বোঝার চেষ্টা কর। আমাকে বিয়ে করলে কল্পনা কোনোদিন মা হতে পারবে না। আর এই কথা লোক জানাজানি হলে সেই অপমান আমি সইতে পারবো না। আবার সব দোষ বউয়ের ঘাড়ে চাপিয়ে দিতেও পারবো না। আত্মহত্যা করতে হবে আমাকে। তিনজনই স্তব্ধ হয়ে বসে রইল অনেকক্ষণ। প্রথম কথা বলল কল্পনা, কিন্তু বরুণদা, সেই কোন ছোটবেলায় তোমার সঙ্গে বন্ধুর মতো মিশতে মিশতে আমার মন যে আমি তোমাকে দিয়েছি, এই ছোট্ট একটা কারণের জন্য আমি সরে যাব তোমার জীবন থেকে? তুমি বলো। একজনকে মন দিয়ে আর একজনের সাথে সংসার করতে আমি কিছুতেই পারবো না। বরুণ অস্থির হয়ে উঠেছিল। এটা সামান্য কারণ নয় কল্পনা। লোকে বন্ধা বলবে তোমাকে, কোনো শুভ অনুষ্ঠানে তোমাকে কেউ ডাকবে না, অপমান করবে। তখন দেখবে আমাকে তোমার অসহ্য লাগছে। কোনো একদিন যে তুমি আমাকে ভালোবেসেছিলে সে কথা আর তোমার মনেও থাকবে না। ভুল ভাবছো তুমি, সব ভুল। মেয়েদের ত্যাগ, ভালোবাসা এসব সম্পর্কে কোনো ধারণাই নেই তোমার, তাই এসব কথা বলছো। ওই যে মণিমালাদির বিয়ে হলো, সুস্থ লোকের সাথেই তো বিয়েটা হয়েছিল। কল্পনাকে থামিয়ে দিয়ে বলাকা বলল, সত্যি রে, মণিমালাদির কথা ভাবলে খুব খারাপ লাগে। বিয়ের 1 মাস না যেতেই বাইক অ্যাক্সিডেন্ট করে মণিমালাদির বরের মেরুদণ্ডে আঘাত লাগলো। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিল। কল্পনা বলল, কিন্তু তাই বলে কি মণিমালাদি তাকে ছেড়ে চলে গেল নাকি? সেবা শুশ্রূষা করে ঠিক বাঁচিয়ে তুলেছে। এই তো গত পরশুই মণিমালাদি বাপের বাড়ি এসেছিল বরকে নিয়ে, সঙ্গে একটা বাচ্চা। বলল অ্যাডাপ্ট করেছে। বরুণ বলল, কিন্তু মা কি মানবে? কোনো অনাথ আশ্রমের বাচ্চাকে মা কিছুতেই ঘরে ঢুকতে দেবে না। বলাকা আর কল্পনা একসাথে বলল, পুরো বিষয়টা আমাদের ওপর ছেড়ে দাও। তুমি শুধু টোপর পরে বিয়ের পিঁড়িতে বসে পড়ো। বরুণ বলল, তার মানে? বলাকা রহস্য করে বলল, সেটা বোঝার জন্য তো কটা বছর অপেক্ষা করতে হবে। বলাকার বায়নাতে কল্পনার বাবা বিয়ের কথা বলতে এলেন বরুণের বাবার সাথে। পাল্টি ঘর, ছেলে মেয়েদের পছন্দ। বরুণের বাবা মা কেউই অমত করলেন না। শুভ দিন দেখে বিয়ে স্থির হলো। বরুণের বাবা বললেন, ছেলের বউ আনতে আমি ভাগলপুরে যেতে পারবো না মশাই। বিয়েটা এই পাড়াতেই একটা বাড়ি ভাড়া করে হোক। তবে মেয়ের বিয়ে দেবার পর আপনি যেমন এখানে ভাড়া আছেন তেমনই থাকবেন। মানেটা বোঝা গেল বিয়ের 4 বছর পর। ততদিনে নাতিপুতির মুখ দেখার আশা ছেড়েছেন কল্পনার শাশুড়ি। আর মেয়ের বিয়ের 1 বছর যেতে না যেতেই পরলোকে চলে গেছেন কল্পনার বাবা মা দুজনেই। বাবা চলে গেলেন লিভারের অসুখে, আর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। বরুণের বাবা তো ছেলের বিয়ের 7 মাস পরে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন। পুজোর ছুটিতে বলাকা এসেছিল বাপের বাড়ি তার ছেলে আর মেয়েকে নিয়ে। মাকে এসে বলাকা বলল, কলির শরীরটা খুব ভেঙে গেছে মা। আমার মন বলছে ভাগলপুর গিয়ে সে কয়েক মাস থাকুক, দেখবে ঠিক বাচ্চা হবে। বলাকার মা বলল, তুই এলি আর ওরা এখন চলে যাবে? তাছাড়া এখন পুজোর সময়, ট্রেনের রিজার্ভেশন পাবে ওরা? বলাকা মায়ের গলা জড়িয়ে ধরল। টিকিট তোমার জামাই কেটে রেখেছে মা, ও সব নিয়ে তুমি চিন্তা করো না। কল্পনাকে নিয়ে বরুণ ট্রেনে চেপে বসল। বরুণ বলল, আমি কিছুই বুঝতে পারছি না। বলাকা বলছিল, তোমাকে তোমার কাকার কাছে রেখে 1 মাস পরে আমি চলে আসব। তারপর গরমে ছুটির সময় একটা বাচ্চা অ্যাডাপ্ট করে আমি তোমাকে নিয়ে ফিরে আসব। মাকে এসে কিভাবে বোঝাবে তুমি? কল্পনা বলল, আজ তো সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আর তুমি আমাকে কলকাতায় ফেরত নিয়ে আসবে মে মাসের একেবারে শেষে অথবা জুন মাসের প্রথমে। বলবে 7 মাসেই বাচ্চা হয়ে গেছে, বাড়িতেই হয়েছে। মা নিশ্চয়ই আমাদের কাছে কাগজপত্র দেখতে চাইবে না। মা লেখাপড়া জানে না, আর সেই সুযোগে তুমি মাকে ঠকাবে? একটা ভালো কাজ করতে গেলে যদি কোনো মিথ্যে কথা বলতে হয় তাতে এমন কোনো অপরাধ হয় না গো। কাকা কাকিমার বাড়ি এসে কল্পনা বলল, কি যে পাপ করেছিলাম কাকিমা, বাচ্চার মা হতে পারলাম না গো। তাই ঠিক করেছি। বাচ্চা নিবি তুই? তাহলে একজনের খুব উপকার হয় রে। তুমি কি বলতে চাইছো কাকিমা? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোর কি মনে আছে রে, আমাদের বাড়ি কাজ করতো রেখার মা?
রেখার মা তো মরে গেছে, কিন্তু রেখা একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। একটা ছেলের সাথে প্রেম করেছিল কিছুদিন, তারপর সেই ছেলে তো মোটা টাকা পণের লোভে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, আর রেখার পেটে এদিকে বাচ্চা এসে গেছে। সে এখন 2 মাসে প্রেগনেন্ট। বরুণ চিন্তিত স্বরে বলল, কিন্তু এভাবে কি বাচ্চা নেওয়া যায়? কাকিমা বলল, ওসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, তোমার কাকার এক বড়সড় উকিল বন্ধু আছে, আইনের ফাঁকফোকর গলে তিনি ঠিক একটা আইনসম্মত ব্যবস্থা পাকা করে ফেলবেন। বলেই তিনি কল্পনার দিকে তাকালেন। আমি বলছিলাম কি কলি, তুই বরং এই কমাস রেখাকে এই বাড়িতে তোর কাছে এনেই রাখ। রেখাকে নিজের কাছে এনে রাখলো কল্পনা। রেখা কল্পনাকে বলে, তুমি কত সুন্দর দিদি, আমার বাচ্চা কালো টিকটিকে ফড়িংয়ের মতোই হবে। কল্পনা হাসে, তাহলে তোর ছেলের ওই নামটাই রাখবো, কি বলিস? হ্যাঁ, ফড়িং। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে হাসে। রেখা বলে, আমাকে মাঝে সাঝে দেখতে দেবে তো দিদি? সিজার করে বাচ্চা হলো রেখার। ফড়িংকে জন্ম দিয়েই অতিরিক্ত রক্তপাতের দরুন সে চলে গেল। ছেলের মুখ আর তার দেখা হলো না। কাকুর উকিল বন্ধু আরেকটি অনাথাশ্রমের সহায়তায় রেখার ছেলেকে দত্তক নিল কল্পনা। জন্মের সময় তার কোমরে একটা জরুল ছিল। দত্তক নেবার সময় সেই দাগটি দেখে কল্পনা আশ্বস্ত হলো রেখাকে দেওয়া তার কথা সে রাখতে পেরেছে। ফড়িংকে দেখে প্রথমে কল্পনার শাশুড়ি একটু গাইগেউ করলেন বটে, তারপর ভাবলেন কল্পনার বাবার রূপটাই তার নাতি পেয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কল্পনা, কিন্তু আজ যে তার বড় অস্বস্তি হচ্ছে। ঘুমের মধ্যেই কল্পনা হাঁসফাঁস করে উঠলেন। পাপি আর বাবা মাকে কিভাবে বলবেন এত কথা? শুরু করবেন কোনখান থেকে? ফড়িং যখন সব জানতে পারবে, সে কিভাবে নেবে তার জন্মবৃত্তান্ত? মা, মা, আর কত ঘুমাবে তুমি? ফড়িং এসে ধাক্কা দিতেই চোখ খুলে তাকালেন কল্পনা। আঙ্কেল আর আন্টি এসে পড়েছেন মা, ওঠো। কল্পনা ধীরে সুস্থে উঠে বসলেন, বললেন, তুই যা, আমি একটু পরে আসছি। অনিশ চলে যাবার পরই পাশে পড়ে থাকা কল্পনার মোবাইলটা সশব্দে বেজে উঠল। কল্পনা দেখলেন বলাকা ফোন করেছে। কল্পনা হ্যালো বলতেই সে হৈ হৈ করে উঠল। কিরে, আজ তোর হবু বেয়াই আর বেয়ানের আসার কথা তো, বিয়ের তারিখ কিছু ঠিক করলি? কল্পনা বলল, ওরা এসেছেন, কিন্তু কিভাবে ওদের বলবো সব কথা, কোনখান থেকে শুরু করব কিছুতেই বুঝতে পারছি না। তুই না এখনও সেই রকমই লাজুক আছিস। নিজের ভালোত্ব সম্পর্কে যারা উদাসীন তারা ঠিক তোর মতোই আনস্মার্ট। কোনখান থেকে আবার শুরু করবি রে পাগলি? ছোট্ট করে স্মার্টলি বলবি তুই ফড়িংকে অ্যাডাপ্ট করেছিস, ব্যাস। তারপর দেখ ওরা কি বলে। মেয়েটা তো ভালোবাসে তোর ছেলেকে, দেখ তার ভালোবাসার ভিত কতটা পোক্ত। মুখে চোখে জল দিয়ে হবু বেয়াই বেয়ানের কাছে এসে বসলেন কল্পনা। ছেলেকে বললেন, তুই পুপুকে নিয়ে ছাদে যা ফড়িং। পাপিয়া হাততালি দিয়ে নেচে উঠল। ও মাই গড অনিশ, ইওর নিকনেম ইজ ফড়িং, সো সুইট। ফড়িং মায়ের দিকে রাগি রাগি চোখে তাকালো। কল্পনা সেটা দেখেও দেখলেন না। গম্ভীরভাবে আবার বললেন, কি হলো পুপু, কি বললাম শুনতে পেলে না? পাপিয়া পাশের ঘরে গিয়ে অনিশের হাত ধরে ফিসফিস করে বলল, চুপ করে এখানে বসো, মা বলল। আর উনি তৎক্ষণাৎ ছাদে চললেন। মাতৃভক্ত যুধিষ্ঠির, থুরি ফড়িং। কল্পনা দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে সাবলীলভাবে বললেন, দাদা, ওদের বিয়ের আগে একটা কথা আমার আপনাদেরকে অবশ্যই জানানো দরকার। অনিশকে আমি দত্তক নিয়েছিলাম। আমি ওর গর্ভধারিণী নই, তবে যথোপযুক্ত শিক্ষা দিয়ে একজন সৎ আর ভালো মানুষ হিসেবে আমি ওকে গড়ে তোলার চেষ্টা করেছি ফড়িংয়ের মা হয়ে ওঠার। আর কিছু বলতে পারলেন না কল্পনা। পাপিয়ার মা আর বাবাও কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর গলা খাখারি দিয়ে পাপিয়ার বাবা সুদর্শন মিত্র বললেন, আচ্ছা ফড়িংবাবুর মা, আপনার বৌমাটিকে তো আপনি সারাদিন ধরে কালিয়া কোপ্তা খাওয়ালেন, আর আমাদের ভাগ্যে কি 1 কাপ চিনি ছাড়া লাল চা আর 2টো বিস্কিটও জুটবে না? পাশের ঘরে পাপিয়াকে ধরে মেঝের কার্পেটের ওপর বসে পড়েছে ফড়িং। দুজনের চোখে জল, তবে এটা আনন্দাশ্রু। চা বানাতে রান্নাঘরে যেতে গিয়েও পাশের ঘরে ওদের দেখে থমকে দাঁড়ালেন কল্পনা। তোরা এখানে ছাদে যাসনি? পাপিয়া ছুটে এসে জড়িয়ে ধরেছে কল্পনাকে। আগে তুমি বলো আন্টি, তুমি শুধু ফড়িংয়ের মা নও, আজ থেকে পুপুর মাও হবে তো? অনিশ চোখ মুছে বলল, এই শোনো, নামটা জেনেছ বেশ করেছ, কিন্তু আমাকে ফড়িং বলে ডাকার অধিকার শুধু আমার মায়েরই আছে, মনে থাকে যেন। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।